গল্পকথা অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে আমি গল্প করতে চলেই আসলাম। গল্পটা কি? আসলে আমাদের জীবনের কোন দিকটি আমাদের গুরুত্বপূর্ণ? আজকে যাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমি পরিচয় পর্বটা পরে করব। জীবনটা মানে দুটো দিক আমরা ভাবতেই পারি। একটি হলো জন্মগ্রহণ করা, আরেকটি কি? আরেকটি হলো জীবনে কিছু দাগ কাটা। আমি কেন এসেছি এই পৃথিবীতে? শুধু কি এসেছি যে আমি রোজগার করব আর সংসার করব আর পরিবারকে দেখব, খাদ্য জোগাবো আর জীবন কাটিয়ে দেব? নিশ্চয়ই নয়। আমরা জীবনে কেন এসেছি, জীবনের গল্পটা কি, এই অনুভূতিটি যার মধ্যে চলে আসে, সেই হলো একটি জীবনের রূপরেখা। সেই রূপরেখাকেই আজকে আমরা শুনব, যার গল্প আমরা সকলেই জানি। সারা ত্রিপুরা রাজ্যের নয়, বাইরেও উনি অত্যন্ত জনপ্রিয়। তার গল্প আজ আপনাদের সামনে তুলে ধরব আর জানব কি করে জীবনকে আনন্দে নেওয়া যায় এবং বেঁচে থাকার যে রসদটুকু সেটাও আমরা সংগ্রহ করতে পারি। বেঁচে থাকবো কি করে, জীবনটা কি, সেই গল্প করব। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গীতিকার, নিশ্চয়ই নামটা সকলেরই জানা হয়ে যাচ্ছে, শ্রীযুক্ত সুবিমল ভট্টাচার্য। এবং অত্যন্ত জনপ্রিয়। শুধু যে উনি একজন গীতিকার তাই নয়, একজন শুদ্ধ মানুষ। যে মানুষটির আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, সেখান থেকেই শুরু হয় কিন্তু আমাদের জীবনের গল্প। দাদা নমস্কার আপনাকে। আসলে জীবনের গল্পকথা অনুষ্ঠানটা হলো যে আজকে যে সুবিমল ভট্টাচার্য সে কিভাবে গড়ে উঠলো সেই গল্পটাও একটু শুনবো। ছোটবেলাটা, আপনার ভূমিষ্ঠ হওয়াটা। ভূমিষ্ঠ হওয়া তো আমার বাবা শচীন্দ্র প্রসাদ ভট্টাচার্য, মা হলেন নির্মলা দেবী। তাদের এতে কোনো সঠিক তারিখ বলতে পারবো না। তখনের দিনে ডেট অফ বার্থ এইভাবে রাখা হতো না। অফিসিয়াল যেটা আছে 14ই জানুয়ারি 1939 সাল। হ্যাঁ, বুঝতে পারছো। কিন্তু আমার জীবনটা না মানে পর্যুদস্ত জীবন, একদম ছোটোবেলা থেকে এখন পর্যন্ত। এখন কিছুটা আছে বেশি বয়সে, কিন্তু আমার জীবন শুধু সংগ্রাম, মানে স্ট্রাগল এই করতে হয়েছে। কারণ যেটা স্ট্রাগল করছি সে ধরো সবচেয়ে বড় দারিদ্র। ছোটোবেলা এমনকি আমাদের অন্ন জুটত না, রোজ শুনলে মানুষ অবাক হয়ে যাবে, এরকম অবস্থা আমি হয়েছি। তাতে মানে দিনের পর দিন কোনো সময় রোজ কোনো অ্যাসিওর মিল পাবো এমন কোনো কথা নেই, কাল নেই। তা আজ পেলাম তো কাল পেলাম, এরকম অবস্থা চলছিল। তারপর আমাকে লেখাপড়া করার জন্য মানে দেখলো এখানে থাকলে পড়াশোনা হবে না, খাদ্যটা বাদই খেতে পারবো না। মা আমাকে পাঠিয়ে দিল কলকাতায় মামার কাছে। 1949 সালে এই ত্রিপুরা রাজ্যে ছাড়লাম। আর তার আগে বিজয় কুমার স্কুলে পড়তাম, বাচ্চাদের স্কুল, বিজয় কুমার এমই স্কুল সেটা বলতো, তখন পড়তাম। কলকাতায় গিয়ে একটাই মাত্র কলকাতায় ফ্রি স্কুল ছিল, মতিলাল শিলস ফ্রি স্কুলে, সেইটাতে ভর্তি হলাম। 5 বছর থাকতাম। সেটা নিয়েও বলতে গেলে পর অনেক সময় লাগবে। সোজা কথা অত্যন্ত সংগ্রাম করে, মানে বই কেনার মানে শৈশবকালটা আপনি মামার বাড়িতে কাটিয়েছেন, একদম যেই সময়টা বাচ্চারা খুব চঞ্চলভাবে আনন্দ করে, দুষ্টুমি করে। একটাই লাভ হয়েছে, এই যে আপনার সময় তো ছিল না গুলি খেলা, না সেই সময় ওইগুলি করেছে। গুলি খেলাটা ত্রিপুরায় থাকতে করেছি, প্রাইমারি স্কুলে। আচ্ছা, তারপরে কি জানি এরকম করে টান দিয়ে মারতো, অনেক কিছু খেলা ছিল, ওইগুলি কি আপনারা করেছেন? যেগুলি এখন বাচ্চারা চেনেই না, জানে না। এখানে করেছি। আপনি দুষ্টু ছিলেন দাদা? দুষ্টু ছিলেন না শান্ত ছিলেন? তা না, মোটামুটি আজকে আজকের দিনে তো আপনাকে দেখছি খুব মানে একটা অন্য রূপে। তা আমি জানবো যে আসলে কি জানো, দুষ্টুমির জন্য না পেটে ভাত থাকা দরকার। পেটে ভাত তো থাকতো না। সেই মানে সেই অনুভূতিটা কি আপনার ছোট থেকেই ছিল যে আমার অবস্থাটা ভালো নয়, আমার এটা সবসময় কনসিয়াস ছিলাম। হ্যাঁ, এটা ছিল, কনসিয়াস ছিলাম। আচ্ছা, তারপর মা কলকাতায় পাঠিয়ে দিয়ে মা একটা উপকার করেছে, যে কারণে আমি গীতিকার হতে। কলকাতায় গিয়ে যখন স্কুলে পড়তাম 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত, ততদিন কলকাতায় খুব গানের জলসা প্রচুর দেখতাম। দেখতে দেখতে সঙ্গীতের প্রতি আমি নেশাটাও ছিল, ওইদিকে চলে গেছে। আর সেইখানে তখন যেসব শিল্পী ছিল,
ধনঞ্জয় ভট্টাচার্য, অখিলবন্ধু ঘোষ, শ্যামল মিত্র, পান্নালাল ভট্টাচার্য, এই সমস্ত সব গুণী শিল্পী, জগন্ময় মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, সবাই শিল্পী। এই দেখতে দেখতে কিন্তু আমার মনে হলো ও মানে এইরকম গান শুনতাম বলে। পুজোর সময় দেখতাম গানের বই বেরোতো, দেখলাম বইয়ের মধ্যে আবার লেখা আছে, কবিতাগুলো পড়তাম। আমিও কবিতা লিখতাম, আচ্ছা, কবিতাই লিখতাম। 9-10 যখন পড়ি কবিতাই লিখতাম। লিখতে চিন্তা করলাম যে আচ্ছা এরকম একটা গানের কবিতা লেখা যায় না। এই করে করে আমি মনে চিন্তা করে নিয়ে এই কিন্তু আমার, আমরা আসবো পরে এই জায়গাতে। আমি আরেকটু জানবো যে আপনি কলকাতাতে কত বয়স অবধি ছিলেন মামার কাছে? কলকাতাতে এই 16 বছর অবধি ছিলাম। 16 বছর, মানে তখন 10 থেকে 16 বছর। তখন তো ওই কিশোর বয়সটা, কিশোর বয়সটা। তো কিশোর বয়সের ছেলেমেয়েরা একটু চটপটে হয়, একটু অন্যরকম হয়, সেটা কি ছিল? আসলে একটু কথা বলবো, সেটা ঠিক হবে না। আমি মামা বাড়িতে যে হচ্ছে না, খুব নেগলেক্টেড অবস্থা, মানে মামার বাড়িতে থাকাটাও খুব আনন্দের ছিল। আনন্দের না, নেগলেক্টেড অবস্থায় ছিলাম। মানে মনটা সবসময় দুঃখী একটা কাজ করতো, দুঃখ কাজ করতো। ওই সময় যে আপনার মধ্যে কবিতা লেখার একটা ভাবনা, এটা কি কষ্টের থেকে কলমে ধারণ করতো না মনের ইচ্ছেটা ছিল? তখন সেই বয়সের উপরে কবিতা লিখতাম, আর কিছু না। বয়স অনুপাতে যেটা আছে না, যে আপনি একে মামার বাড়িতে থাকছেন, মা বাবাকে ছেড়ে। একটা সোনার খনি বলে একটা পত্রিকা বেরোতো, আমরা সমস্ত স্কুল কলেজের ছেলেরাই করতাম, তার মধ্যে লেখা ছিল আর কি। তখন খুব ভালো বন্ধু ছিল কি কেউ? হ্যাঁ 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 ছিল, আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল তারা ছিলেন। তারা আপনাকে কেমন ভাবে দেখতো? না, খুব ভালো, খুব ভালো। তখনকার তাদের জন্যই হয়তো বাঁচতে পারতাম, এই হলো কথা। আর তখন আমি একটা কথা বলিনি, সারা কলকাতার হ্যান্ডরাইটিং কম্পিটিশন হয়েছিল, হাতের লেখার প্রতিযোগিতা। তখন আমি 9-এ পড়ি। তো একটা ছেলে বলছে, সুবিমল তুই কম্পিটিশন দিয়ে দে। তা আসলে আমার ফাউন্টেন পেন নেই, কিনতে দেবে না। তা আমি সাহস করে হেঁটে হেঁটে গেলাম, বলছে যেখানে হতো বঙ্গবন্ধু কলেজের সামনে, হেঁটে হেঁটে গেলাম 3 মাইল রাস্তা গিয়ে এটা দিলাম, পরীক্ষা দিলাম, মানে লেখাটা দিলাম। তার 3-4 দিন পরে পাড়ার একটা ওরাকে আড্ডা লুডো খেলছি দুজনে। তো হঠাৎ সেই বাড়ির যে মালিক, তার নাম হলো সুদিন মামা, তিনি এসে বলছেন, কিরে তুই মতিশিলে পড়িস? মতিশিলে মানে স্কুলে পড়িস? বলে হ্যাঁ। বলে তোর নাম কি, ভালো নাম কি? আমি সুবিমল ভট্টাচার্য। হ্যাঁ, আমার ডাক নাম বাবলু। সেটা কিন্তু আমরা কেউ জানতাম না, বাবলু ডাকনাম। তখন সুবিমল ভট্টাচার্য বলে, কি তুই তো ফার্স্ট হয়েছিস? আরে বাবা, আনন্দ, আমার বাড়িতে যুগান্তর রাখতো, ওনার বাড়িতে আনন্দবাজার রাখতো, ওনাকে দিলেন। এরে বাবা কি অনুভূতি, বলে আবার মামা বাড়িতে কীরকমভাবে দেখবে। তখন আমি দেখলাম ঠিকই হস্তলিপি প্রতিযোগিতায় সারা কলকাতায় প্রথম স্থান। না, পরে বললাম, পরে তো সেটা মানতেই বাধ্য হলো। তারপর আপনি এই 16 বছর বয়স কাটানোর পর তারপর যে আমাদের যৌবন বয়সটা আসে, 18 থেকে 20-21 বছর, তখন কোথায় ছিলেন? এই আগরতলা ফিরে আসলাম। কেন ফিরে আসলাম? যে আমার দিকে ঠাকুর দাদা ছিলেন আমাদের অভিভাবক আরেকজন, তিনি যখন মারা গেলেন, আমার অত্যন্ত প্রিয় তিনি, মানে ভগবান তুল্য আর কি। সে ফিরে আসলাম, ফিরে এসে তখন এই মা তিন বোন মাকে নিয়ে থাকতাম। তখন প্রাইমারি স্কুলের টিচার দিচ্ছে। তখন আমি আর কলেজে পড়ার স্বপ্ন দেখলাম না। কলেজে পড়ার স্বপ্ন দেখলাম, দিদি সোশ্যাল এডুকেশনে কাজ করতো, 74 টাকা 50 পয়সা পেতো, মাইনে পেতো। তা আমি এবার প্রাইমারি স্কুল টিচার হয়ে গেলাম, 102 টাকা বেতন। এই তো দিলাম। তো যাই হোক, আমি কেন, আমার সৌভাগ্য, কৃতিত্ব হচ্ছে সৌভাগ্য বেশি। সৌভাগ্যতে পেয়ে গেলাম পোস্টিং নিয়ে নিলাম। 5 বছর কাজ করেছি প্রাইমারি স্কুল টিচার হিসাবে। তাতে কমলপুর থেকে আরম্ভ করে অরুন্ধতিনগর, সূর্যমণিনগর সব জায়গায় চাকরি করেছি। তারপর বদলি করলো দ্বারকাই কলাইবাড়ি, আমি করলাম না। তখন আমি হিন্দি স্কুলে দেখেছি, বিজ্ঞাপন দেখলাম। তো হিন্দি স্কুলে ইংরেজিতে একটু ভালো ছিলাম আর কি। তো সেই ইংলিশ টিচার হিসেবে অ্যাপয়েন্টেড হলাম হিন্দি স্কুলে। সেই হিন্দি স্কুল কিন্তু এখন যেটা একটা হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল, এইটা আর কি। তখন নাম ছিল হিন্দি জুনিয়র হাই স্কুল। আচ্ছা, তারপর ওইখান থেকে আপনি তো পড়াশোনা আরেকটু করেছেন? আমি প্রাইভেট পরীক্ষা দিলাম, হ্যাঁ ইন্টারমিডিয়েট দিলাম। ইন্টারমিডিয়েট দিয়ে পাস করাতে চাকরি পেলাম। তারপরে হিন্দি স্কুলে থাকতে থাকতে বিএ পরীক্ষা দিলাম প্রাইভেট। 3 বছর পরে দিতে হয় প্রাইভেট, 3 বছর একটু বেশি আগে পাস করলাম। প্রাচ্য ভারতীতে গেলাম। প্রাচ্য ভারতী একদম 1999 সাল অবধি
এগুলো আপনার কর্মজীবন। কর্মজীবন। আমরা একটা সুন্দর একটা কথা বলতেই হয়। দেখুন, একটি ছোট্ট বাচ্চা তার ক্ষুধার্ত জীবন নিয়ে মামার বাড়ি গেল, মামার বাড়ি থেকে আবার সেই আর 17-18 বছর বয়সে চলে আসলো ত্রিপুরাতে। কিন্তু ওই সময়েও তার মনে যে সুপ্ত আশা ছিল, সে প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, কবিতা লিখলো। এই যে আমাদের ইচ্ছেটুকু, মনের আবেগের সঙ্গে যখন ইচ্ছে জড়িয়ে থাকে, তখনই কিন্তু আমাদের জীবনের একটি সার্থক রূপ আসে। আমরা শুনবো ওনার গল্প, অনেক অনেক গল্প রয়েছে ওনার জীবনের, আমি জানি অনেকটা, সকলেই জানে। তো তারপর দাদা কর্মজীবনটা আমরা এবার ছেড়ে দেব, দিয়ে আসবো একটু দুষ্টমিতে। যে আপনি তো দেখতে একদম খারাপ ছিলেন না, খুব তো ভালো ছিলেন না তখন, কিন্তু এখন যে অবস্থা, এখন তবু ভালো দেখায়, তখন তো ভালো দেখা, তখন তো ভীষণ আপনি আপনাকে কিভাবে দেখেছেন? আরে নিরন্ন ব্যক্তি চেহারা কি হতে পারে? আরে হৈমন্তী শুক্লা আমাকে বলেছে যে এই সুটকাটার অনেক সময় বাঙাল কথা আমার সঙ্গে, সুটকাটার গায়ে একটু মাংস হয়েছে এখন, হৈমন্তী বলছে। আচ্ছা, ওই বয়সটা তো আপনি চাকরি পেলেন, হ্যাঁ, চাকরি পাওয়ার পর আমি কেন বলছি যে আপনার ভিতরে তো একটা সুপ্ত অনুভূতি, প্রেম, ভালো লাগা না লাগা সবকিছু একটা বিরাজ করতো, না হলে তো আজকে এত বড় গীতিকার হলেন না হলে আপনি। তো ওই সময় কি আপনার কখনো মনে হয়েছে যে আমার কাউকে দেখে খুব ভালো লাগে? এটা যেই কিশোর বয়সটা থাকে, যে আমরা বলি না 18 থেকে 21 বছর, তাকে একটু দেখে রাখো। হ্যাঁ, সকল সময়ই একই। আমি মনে করি প্রত্যেকটি মানুষের জীবনে এরকম 2-4 জন মেয়ের সঙ্গে তার হবেই, দেখা সাক্ষাৎ হবেই, কাউকে ভালোও লাগতে পারে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না, মানে সফল হয় না আর কি, লাগতেই পারে। আর মেয়েদের রূপে আকৃষ্ট হওয়া, গুণে আকৃষ্ট হওয়া, অনেক ব্যাপার আছে, সেরকম অনেক 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 গল্প থাকতে পারে। কিন্তু শেষ জীবনে আমি আমার জীবনে আমি বিবাহিত জীবন, তাদের সাথে আমার কোনো হয়নি, কাউকেই হয়নি, মানে যাকে এক নজরে একটু ভালো লাগা দেখা, তাদেরকে এই জায়গাতেও বলতে হয় যে আসলে ভালোবাসা, প্রেম কিন্তু দুটো তফাৎ। প্রেম মানে আত্মার সঙ্গে সম্পর্ক, আর ভালোবাসা হয় শারীরিক সম্পর্ক, দুটো তফাৎ। নিশ্চয়ই ঠিক বলেছি দাদা। আর একটা কথা কি, অ্যাকচুয়ালি এখনকার দিনে এই ছেলে মেয়েদের মেলামেশা যেমন কোনো রকম নিষেধ নেই, তখন যুগ অত্যন্ত ছিল, সেটা কি ভালো ছিল না খারাপ ছিল দাদা? অবশ্যই ভালো ছিল, যে একটা নিয়মের মধ্যে, হ্যাঁ নিয়মের একটু শৃঙ্খলের মধ্যে থাকতে হবে। তো একদম জীবনটাকে আমরা একটা নিয়ম শৃঙ্খলায় দাঁড়িয়ে থাকা হয়। আর আপনার জীবনটা তো একদম সরল রেখা ছিল না কখনো, না একদমই না। তো আপনার এই যে কর্মজীবনের সঙ্গে তারপরে জীবনটা আপনার কিভাবে শুরু হয়? না, কর্মজীবনের সঙ্গে কিন্তু সংসার জীবন, সেটাও তো শুনবো। সংসার জীবন সেটা আমি যখন বিয়ে করলাম 1975 সালে, তারপরে তো যাই হোক আমাদের তাতেও আমাদের অভাব কাটেনি, কারণ বিয়েতে যা মাইনে পেতাম, বা ও যে স্কুলে চাকরি করতো সেটা যে মাইনে পেত, সাংসারিক মানে সবসময় অভাব লেগে থাকতো। তারপর মা ছিলেন অসুস্থ, চিররোগনা, এই তাকে চিকিৎসা করতো, কতবার হাসপাতালে ভর্তি হয়েছি, কেবিনে রেখেছি, কখন পরে একটু পয়সা জোগাড় করেছি, কেবিনে রেখেছি, আর মাসের পর মাস, দিনের পর দিন এই মাতৃসেবা আমি করেছি। তা আমার একটা মানে গর্ব আছে যে মাতৃভক্তিতে আমি অচল, কোনোদিন মায়ের কোনো কষ্ট, এটা বলতে পারবে না, ঠিক কথা। মানে মায়ের জন্য আমি সমস্ত উৎসর্গ করেছি, যত রকম নিজের সুখ বিসর্জন দিয়েছি, এই জন্য আমার খুব গর্ব আছে। কয় ভাই বোন ছিলেন দাদা? আমি 3 বোন আর 1 ভাই। ও ভাই একজনই ছিলেন? ও বোনরা কি এখনো আছে সকলে? বোনটা 2 বোন মারা গেছে, 1 বোন আছে ছোট। আচ্ছা, তো তাহলে তো আপনাদের পরিবারের দায়িত্ব ছিল অনেক, 3টি বোন, আপনি 3টি বোন দায়িত্ব, তাই তো অনেক দায়িত্ব ছিল, মানে সকল সময়ই একটা আপনার জীবনকে সবসময় চিনতে হয়েছে নতুন করে। তো তারপরে দাদা এই যে গীতিকার তৈরি হলেন, তো কিভাবে হলেন? এত স্ট্রাগল, এত যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য কিন্তু গীতিকার হয়েছে। কি ব্যাপারটা কি মানে সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট যে বলে, কারণ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ, এই যুদ্ধটার সময় 71 সালের যুদ্ধ, এই রিফিউজিরা আসতো, অত্যাচারিত হয়ে আসতো, বিভিন্ন খবর পেতাম। তখন একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল সেই সময়, লুকিয়ে প্রচার করা হতো কলকাতা থেকে, ট্রান্সমিটার দিয়ে বিভিন্ন ইতে, তাতে খবর পেতাম কী জাতীয় অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারের বিবরণ আমি শুনেছি এবং সেটা আমি গানের মধ্যে লিখেছি। সেটা গানটা যে লিখলাম, আমি কিন্তু জানি যেন স্বপ্ন দেখছি যে বুড়িগঙ্গা নদীর মানে
রক্তে ভেজা, এবার স্বপ্নই যেন দেখলাম করে আমি গানটা লিখলাম। লিখে এই প্রথম গানটাই, এর আগে একটা গান লিখেছিলাম অমর পালকে দিয়ে, সে গানটা এত জনপ্রিয়তা পায়নি। এই গানটা দিয়ে লিখলাম, এই গান মানে দ্বিতীয় গানেই একদম মানে হাজার হাজার রেকর্ড বিক্রি হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ রেকর্ড বিক্রি হয়েছিল, যেটা ভাবা যায় না। তখন আপনার কেমন লাগছিল? ওই বাবা, এমনি একজন গীতিকার হওয়ার আগে ছাপায় রেকর্ডে না, গ্রামোফোনে করে না, আপনি গীতিকার তৈরি হননি, আকাশবাণীতে কিছু অনুমোদন লাভ পাইনি, তো তখন পাইনি, ৭৫ সালে অনুমোদন লাভ করি। লেখাটা কখন থেকে আপনার শুরু হলো? ছোটবেলা তো একটা কবিতা লিখতেন যে গীতিকার হিসেবে? ওইটা হওয়াতে আমি অমর পালের কাছে দিলাম গানটা, তখন যুদ্ধ চলছে সেই অবস্থায় গানটা পৌঁছলাম। তিনি গানটা পড়ে বুঝলেন যে এই সময় তো টাইমের সঙ্গে মিলে যাবে, দিলেন গানটা রেকর্ড করতে। রেকর্ড করাতে কোম্পানি এমন খুশি হলো, আমাকে বললো আরও একটা গান লিখতে। তখন লিখলাম একটা ব্যঙ্গগীতি, মানে ইয়েদের অত্যাচারে, পাক বাহিনীর অত্যাচারে মানে সিভিলিয়ানদের কীরকমভাবে দুর্দশা হয় দিয়েছেন ব্যঙ্গগীতির মধ্যে, দিয়ে এসব বর্ণনা ছিল। আর ওটা বুড়িগঙ্গা নদীর যে গানটা না, এটা তো একটা মাঝির ল্যামেন্টেশন, দুঃখের কাহিনী, যে এই তো রক্ত, এই নৌকার এখানে বাইতে পারবো না, রক্তে মেশারও, এই হলো ব্যাপার, ল্যামেন্টেশন ছিল। আর ওটা ছিল ওই ইয়েতে, যেমন গানটা ছিল পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি, এই তারপর যুবক জোয়ান জ্যান্ত ধইরা রক্ত শুষে মেশিন দিয়া ও বেশ, মানে যত কুকীর্তি, হ্যাঁ, এই সমস্ত ইয়েটা বলছে সবটাই। দ্বিতীয় গানটা আরও বেশি সাফল্য লাভ করে। এই সাফল্য লাভের পরে আজকেই খবর পেলাম যে বাংলা একাডেমিতে বা ঢাকা বাংলা একাডেমিতে এই বইটা, একটা বইয়ের মধ্যে আমার এই একজনের আমাকে নিয়ে করেছেন, থিসিস করেছেন, যে তিনি লোকায়ত সাহিত্যের মধ্যে এটা অঙ্গীভূত হয়েছে। অনেক অভিনন্দন দাদা, আমাদের শ্রদ্ধা। আর দ্বিতীয় কথা, এই বুড়িগঙ্গা নদীর গানটা ঠিক 50 বছর পর আবার রেকর্ড হয়েছে লন্ডন থেকে রেকর্ড হয়েছে। সেইটা বাংলাদেশের এক শিল্পী গানটা করেছেন, তার আগে হিন্দুস্তান কোম্পানি থেকে রেকর্ড নিয়েছে আর কি। আর একটা কথা বলি, হিন্দুস্তান রেকর্ড কোম্পানি কিন্তু বাংলাদেশের যত মুক্তিযোদ্ধাদের, তাদের গান কিন্তু এই হিন্দুস্তান রেকর্ডে আগে হয়েছে, সবচেয়ে আগে হয়েছে। আব্দুল জব্বারকে হিন্দুস্তান রেকর্ডে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি, আপেল মাহমুদকে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি, স্বপ্না রায় আমি যোগাযোগ করিয়ে দিয়েছি। সব আমি কোম্পানিকে লিখলাম যে এই ব্যাপার হচ্ছে, এক্সপ্রেস ডেলিভারি দিলাম। তো ওরা বললো তাড়াতাড়ি তাদের নিয়ে পাঠান, এই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই আর অনেক কথা, বাপি লাহিড়ী কোথাও সুর করার সুযোগ পায় না, এসে ধরলো, দিয়ে অমর পালকে ধরলো যে এই গানটা আমাকে সুর করে দিন না। অমরদা বললো যে এটা আমি বলতে পারছি না, সুবিমলা সুর। আমি এলাম, তখন এটা অনুরোধ করছে, তখন আমি বললাম একটা কাজ করুন, আপনি জব্বারকে বললাম, দেখো এই আপনি প্রথম গানটা আমার লেখা করবেন না, আপনি বরং বিখ্যাত লেখকের গান করুন। প্রথম রেকর্ড করছেন তখন ইয়েতে সন্ধ্যা মুখার্জি, শ্যামল গুপ্তর সেই 1000 বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে। আমি গানটা আপনি সুরটা টাইপ করে আমাকে শোনালো এমন সুন্দর, ভালো, মানে জব্বারও খুশি হলো, আমিও খুশি হলাম, আমি অনুমতি দিলাম। আমি দেওয়াতেই জব্বার আমার কথা শুনলো। দাদা, আপনার লেখায় মানে আমাদের দেশে বিদেশে কে কে মানে বিশিষ্টরা গান করেছে? অমর তো করেছে, আর কে না, ধনঞ্জয় ভট্টাচার্য, পিন্টু ভট্টাচার্য, মানে গান রেকর্ড হয়নি সবটা, রেডিওতে ফাংশনে গিয়েছে। পিন্টু ভট্টাচার্য, হরিমতি শুক্লা, দীপঙ্কর চট্টোপাধ্যায়, তারপরে অগ্নিবন্ধু ঘোষ, ইন্দ্রাণী সেন রেকর্ডিং করেছে, ইন্দ্রাণী সেন দুটো গান করেছে, রেকর্ডিং ঘোষ, তারপরে নির্মলা মিশ্র একটা গান নিয়েছে, সুর করেছে পিন্টু, তারপরে সেটা সবাই ইয়েতে চলে গেছে, সবাই অনেক করেছে, একটা গান নিয়েছে, তাদের আমি চিনিও না। এরকম দিন গেছে। দ্বিতীয় কথা, আর শিল্পীরা যে আমাকে এত কদর করেছে, এটা আমার কাছে একটাই অবাক লাগে। এখন সেই আমি যাদের সাথে মিশতাম, মেশার সৌভাগ্য হয়েছিল, তারা তো সব চলে গেছে, এক্সেপ্ট হৈমন্তী শুক্লা। একদম বন্ধুর মতো আমার সাথে মিশত, এখন চলে গেছে। আর বাকি সব, ধনঞ্জয় ভট্টাচার্য কত বড় মাপের শিল্পী, মানে তার সাথে আবার কী ঘনিষ্ঠ, পান্নালাল ভট্টাচার্য মারা গেলেন, তার ভাই মারা গেলেন, এরপরে তিনি আমাকেই ভাই করে নিয়েছিলেন। তো বলে লাভ নেই, এখন ওইটি মনে করতে পারি। আমার বাড়িতে যদি কলকাতা বাড়িতে যাও না, তাহলে ধনঞ্জয় ভট্টাচার্যের বিরাট ছবি আছে, একদম রেখে দিয়েছি আমি, ওটা করি, পুজোই করি বলতে পারে। এটা বলার আর কিছু নাই। অখিল বন্ধু ঘোষ একবার আমাকে ভীষণ ভালোবাসতো, আর তুই করে ডাকতো,
জটিলেশ্বর মুখার্জি তুই করে রাখতো। তবে আমরা আবার একটু পিছনের দিকে বলি, মানে আমরা অনেকটা মানে এগিয়ে গেছি। এই যে আপনার সংসার জীবন, এই যে বৌদি আপনার জীবনে আসলো, এই যে সংসার করতে গিয়ে একটা কবি বা গীতিকার তার জীবনে একটু ছন্দপতন থাকে, একটা গতানুগতি যে মানে পরিবারের নিয়ম কানুন তার বাইরে কিন্তু একটু থাকে আমার মনে হয়। একটু কথা বলি, মানে ও এমন সহযোগিতা করেছে, যখন HMV-তে ধনঞ্জয় ভট্টাচার্য গান রেকর্ড করবে তখন আমার কাছে এলো, চিঠি এলো যে তুমি এত তারিখে HMV স্টুডিওতে তুমি আসো। তখন না টাকা পাবো 50 টাকায়, আর আমার মাত্র 50 টাকা চুক্তিতে, ওর রয়্যালটি নয়। আর প্লেন ফেয়ার দিয়ে যে তখন প্লেন ফেয়ার ছিল 1,500 টাকায়, 250 টাকায়। তো এই 250 টাকা কোথায় পাই? ও তখন ট্রেনিংয়ে ছিল, ও ধার করে বলি বিভিন্ন ট্রেনিংদের থেকে ধার করে বলেছে আমি টাকাটা তুলে দেবো, তুমি যাও কলকাতায়। আমরা গল্পগুলি তো আমাদের স্মৃতি থাকবে দাদা, গল্পগুলি আমাদের স্মৃতি থাকবে। তাই আমি যেতে পারলাম শুধু গানটা হওয়ার জন্য। গানটা হয়েছে, তারপরে সেই গানে তো খ্যাতি ছড়িয়ে পড়লো, খ্যাতিটা তো অনেকখানি হয়েছে না। তাহলে বলা যায় যে জীবন সাথীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আমরা আবারও বলবো যে কোনো শিল্পী বা কোনো কবি বা কোনো সাহিত্যিক বা কোনো গীতিকার যেই হোক, তার জীবনের যে চলার পথের যে সাথীটা সেটা অত্যন্ত মূল্যবান। দাদার চোখ মানে জল বেরিয়ে গেছে, আমি একটুখানি সরে আসলাম দাদার থেকে, যে দাদা একটু নিজেকে গুছিয়ে নিই। এই যে আমরা জীবনের গল্প কথা বলি, আমরা জীবনটা কোত্থেকে শুরু হয়? সেই ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু হয়, আর তারপরেই আমাদের জীবন সংগ্রাম শুরু হয়। যখন আমরা বিয়ে থা করি, আমাদের বাচ্চাদের বড় করি, তখন আমাদের যুদ্ধটুকু শুরু হয়। তখন সেই জীবন সঙ্গী যেই থাকে, সে স্ত্রী হোক আর আমরা বলবো মানে স্বামী, যে বন্ধু, আমি বলবো প্রত্যেকে পারস্পরিক একটা রিলেশনেই বোধহয় সার্থক আসে জীবন। এই রিলেশনটা বলে দিই, এখানে আবার একটু কথা বলতে হয়। ওর 1900 কত সালে ওর ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। ব্রেস্ট ক্যান্সারের আগে একটা হয়েছিল তার গলব্লাডার স্টোন। এখন এটা অপারেশন করতে একে তো টাকার অভাব, কি করে করি। রচিন দত্ত, রায়চৌধুরী দুজন তো আমাকে খুব ভালোই বাসতো, সবাই দেখলাম। রায়চৌধুরী অপারেশন করবে, আমাকে বললো সুবিমল ব্লাড কিন্তু লাগবে 3 ইউনিট, মাত্র কত 7 গ্লাস হিমোগ্লোবিন। তখন এই জয়ন্ত ভৌমিকের কাছে আমি তার ফাংশনটা কেন এসেছি, জয়ন্ত ভৌমিক বল, জয়ন্ত আমার তো এটা খুব রক্ত লাগে, কী করি কত। আপনি কোনো চিন্তা করবেন না, এই জয়ন্ত ভৌমিক যে অর্কেস্ট্রা নিয়ে যে ট্যুর, তার সেদিন সোনামুড়াতে তার প্রোগ্রাম ছিল, অর্কেস্ট্রা প্রোগ্রাম। সে পরিষ্কার বলে দিল যেতে 2 ঘন্টা দেরি হবে, 2 ঘন্টা দেরি হবে, রাত্র 10টা হয়ে যেতে পারে, বলে দিয়ে ও 4টি ছেলেকে স্ট্যান্ড বাই রেখেছে ওর রক্তের জন্য। শেষ পর্যন্ত রক্তটা লাগেনি কেন জানি, কিন্তু 4টি ছেলেকে রেখে দিয়েছে স্ট্যান্ড বাই, 1-1.5 ঘন্টা অপেক্ষা করে। অপারেশন হয়ে গেছে, ডাক্তার ওপিনিয়ন দিয়েছে। এই করে দেখো জীবন সংগ্রামে সে আবার বন্ধু হয়েছিল, সত্যি কথা। এরকম কিন্তু অনেকে সাহায্য করে। কিন্তু দেখুন, এই যে আমাদের যে কেউ জীবনের চলার পথে সাহায্য করাটা, মনে রাখাটা, আজকে আমি একটা জিনিস খুব গর্ব করতে পারি, আমি খুব কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ মানুষের কাছে। একদম আপনার এটা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ভুলে যায় যে কাকে দিয়ে আমরা পরিচয় পেলাম বা কার মাধ্যমে আমি। না কিছু হয় না, কিন্তু আমি অনেক অকৃতজ্ঞকে সন্ধান পেয়েছি, অনেককে উপকার করেছি নিয়মিত। বিদ্যাসাগর যে বলেছে, ওই যে আমরা বললাম দাদা কথা আসে না জীবনে গল্প কথায়, মানুষকে আমরা, এটাই আপনি আসলে অত্যন্ত প্রকৃত মানুষ, তো দয়াবান অনুভূতি আপনার মধ্যে সেটা খুব বেশি আছে। দয়াবান অনুভূতি ঠিক, এখনো যদি মানে কোনো রকম কেউ বিপদে পড়ে, কেউ নিশ্চয়ই থেকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো 100 বার। একদম দাদা। আর আরেকটু জানবো যে এই যে আপনার অনেক সম্মান পেয়েছেন, সম্মানগুলি একটু শুনবো। আর কোন সম্মানটা আপনার খুব স্মরণে থাকে, মননে থাকে? খুব স্মরণীয় সম্মান বলতে একটাই বলতে হয়, স্মরণীয় বলতে বিশেষভাবে স্মরণীয় 2012 সালে, মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ থেকে এখানে আসবেন, এরকম একটা খবর শুনে আমি শেখ হাসিনাকে একটা চিঠি লিখলাম যে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথমে পরিচয় কিছু সমাজসেবাকে আব্দুল জব্বারকে টিমটাকে আমি 2 মাস আমার সঙ্গে ছিল, তো ওদের থাকা খাওয়ার ব্যবস্থা সব আমি করেছি। তো রবিদা জায়গাটা দিয়েছেন, রবীন সেনগুপ্ত ফটোগ্রাফার ছিল, তিনি শুধু জায়গাটা দিয়েছেন। সেই জায়গা দেওয়ার কাহিনী বললে সময় নষ্ট হয়ে যাবে, তারপরে দিয়েছেন। এরপরে এই মশারি সব জোগাড় করলাম মানুষের বাড়ির থেকে। তো ছোটো ফাংশন করিয়ে 500 টাকা পেতাম, ঘরোয়া করে। এই
তখন এই হওয়াতে জব দিয়ে তা আমি চিঠিটা লিখলাম যে আপনাদের মুক্তিযুদ্ধের গানও লিখেছি আর সমাজসেবাও এই করেছি, এইটাও। এতে সাড়া দিয়ে প্রাইম মিনিস্টার অফিস থেকে আমার চিঠি এলো যে আপনি উনি যখন আসবেন তখন আপনি ভিজিট করতে পারবেন, আপনার সাথে দেখা করবে। এই বলে সেই দেখাটা হলো 2012 সালের 11ই জানুয়ারি। এইটা আমার জীবনের সবচেয়ে এবং এখন যে সিডিটা বেরিয়েছে মুক্তিযুদ্ধের গান, এই সিডিটা কিন্তু শেখ হাসিনা আসা উপলক্ষে তৈরি হয়েছে। কারণ ও তো গ্রামোফোন রেকর্ডে ছিল, সব কটা রেকর্ড আমি পাইনি, যে কটা রেকর্ড পেয়েছিলাম হিন্দুস্তান কোম্পানিকে বললাম, তারা তাড়াতাড়ি সিডি করে দিল। সেই সিডিটা তাকে উপহার দিয়েছিলাম। এটা আপনার খুব স্মরণীয়। খুব মানে এই যে আজকে বয়স কত আপনার? এখন বয়স তো 85, মানে 85 যুবক আপনি। তো এই যে এই জীবন পর্যন্ত আসা অনেকটা আপনার সংগ্রাম, অনেক ভালো লাগা না লাগা। এই যে আপনার কলমে অনেক প্রেমের কথা উঠে আসে। হ্যাঁ, আপনার গীতিকার হিসেবে আমি হ্যাঁ নিশ্চয়ই, আমি যেমন একটা কথা এই যে প্রেমের ভাবনাটা আসে, এটা কোত্থেকে আসে আপনার? আচ্ছা, কথা হচ্ছে জানো, গীতিকারের গান যখন লেখে, সুন্দর সুন্দর না বলছি, গান যখন লেখে তখন মানে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে কল্পনা মিশিয়ে গান হয়। ধরো একটি মেয়েকে ভালো লাগলো, আমার মনে ভালো লাগলো, আমি তার রূপ বর্ণনা করে আমি গান লিখেছিলাম। ইতিহাস তুমি গরব করেছো ইলোরা অজন্তা রেখে, গরব আমিও করে যাই মোর প্রেয়সীর মুখ দেখে। শিবপ্রসাদ ধরকে দিয়েছি গানটা করতে। এইটা তো মনের মধ্যে তো প্রেমের ভাবনাটুকু কিছু জারিত করলেই তো হয়ে যাবে গান। তো অবশ্যই সাহিত্যমূল্যটাও থাকতে হবে আর কি, এইরকম। তার গানের কথা অনেক। আর আরেকটা সত্যি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তার আঁচলখানি অসাবধানে পড়লো আমার গায়ে, এই যে গানটা, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা কি? কারোর আঁচল পড়েছিল, মানে আঁচলটা পড়েছিল কি, এই অলকানন্দারা, অলকানন্দারা আমাদের আর্টিস্ট ফোরামের ফাংশনে টাউন হল না, প্রেস ক্লাবে, এখন আমরা সব ফ্লোরে বসেছি, মনে আছে, ফ্লোরে বসেছি। তারপরে হঠাৎ করে যখন আসতে নিল, হাওয়াটা এমন ছিল না, ওর বুকের আঁচলটা আমার গায়ে এসে পড়েছে। গায়ে মনোরঞ্জন দেব একটু লজ্জাও পেয়েছে, সংকোচ, একদম হাওয়াতে ইয়ে করেছে। মনোরঞ্জন দেব আমাকে হঠাৎ বলে কি যে, বলে যাক ভাগ্য ভালো আপনার। এটাতে আমি রাগ করেছি। আমি বললাম কেন এটি করতে? বলে আপনি গানের বিষয় পেয়ে গেছেন। ও তো রসবোধক ছিল, রসবোধক হিসেবে বলেছে। তারপর আমি গানটা লিখলাম, তার আঁচলখানি অসাবধানে পড়লো এসে আমার গায়ে, সহসা লজ্জা রাঙা অনুভবে ন্যায় জড়িয়ে, তার আঁচলখানি। রেকর্ড হয়েছে। মানে বিষয়টা হলো যে দুইজন গুণী একসাথে ছিলেন, তার জন্য ভাবের আদান প্রদানে আঁচলটা হয়ে গেল অনেক বড়। পরে আবার ওইটা নিয়েও ঠাট্টাই আর কি করেছে, নিপতি ভৌমিক তো সুর করেছে, নিপতি ভৌমিক করছে তুই একটা শয়তান আর শিবপ্রসাদ একটা শয়তান। রসবোধকের মজা হয়, মানে চোখের দেখাতে, চোখের ইয়েতে যা প্রত্যক্ষ করি তার সঙ্গে কল্পনার বনের রং মিশে, রং তুলি মিশে যায়। একদমই দাদা। আর দাদা আপনার এই যে অনেক কিছু আরো তো সম্মান পেয়েছেন, আরো ভালো জায়গায় গেছেন, সেগুলো একটু শুনবো কোথাও। আচ্ছা, এইটাই বা কম সম্মান কিসের? যে তুমি যে আমাকে, মানে মনে আছে 2013 সালের 25শে অগাস্ট একক অনুষ্ঠান হয়েছিল, তুমি তার একটা বড় না দাদা, এখানে একটা বলি, আপনি একটা সময় কিন্তু বলেছিলেন অনুষ্ঠানটা করবো না। হ্যাঁ, আমার ভয় ছিল যে লোক হবে না, আমার গান শুনতে কে আসবে। তখন আমি করা একজন হয়ে গেছিলাম, এবং সেই কথা আমি জয়ন্তকে বলেছি। জয়ন্ত দেখো, ও কিন্তু সবাই হল ভর্তি করেছে, কানায় কানায় ছিল, সিঁড়িতে বসেছিল, বসেছিল। তো আপনি প্রায় অনুষ্ঠানের সপ্তাহখানেক আগে বলছিলেন যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দাও। আমি বলেছিলাম আপনি না করেন তবু অনুষ্ঠানটা হবে। হ্যাঁ, তুমি খুব জেদি, এইটাও আপনার জীবনে একটা, আমরা মনে করি আপনার না, আমাদের অত্যন্ত পরম পাওয়া যে আমরা এই কাজটা করতে পেরেছি টেলিভিশন থেকে। দাদা, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে রয়েছে অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, রাজ্যের বিশিষ্ট গীতিকার সুবিমল ভট্টাচার্য। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিরতির পর ফিরে আসলাম। আমাদের সঙ্গে রয়েছে জীবনের গল্প কথার গল্পের রসে আমরা রয়েছি। আমাদের স্টুডিওতে আপনারা দেখছেন যে পাশে রয়েছে এমন একটি মানুষ যার রসভাণ্ডার রয়েছে জীবনরেখা। তো সকলেই পরিচিত মুখ, পরিচিত মানুষ, শ্রদ্ধেয় সুবিমল ভট্টাচার্য। তো দাদা, আমরা বিরতির পর আবারও গল্পে আসি। আমি প্রথমেই বলবো যে আমরা শুনছিলাম যে আপনার ভালো লাগা সময়গুলি, আর কি কি আপনার সম্মান ভালো লাগা ছিল? একটা হচ্ছে একদিন জীবন কিশোরের অনুষ্ঠান দেখতে গেছি। মানে যারা যারা জি বাংলার ওই সমস্ত কৃতিদের নাম টাম করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেখানে বক্তা ছিলেন সুভাষিস তলাপাত্র। উনি দাঁড়িয়ে বলছেন যে এই ত্রিপুরা ছেলেমেয়েরা যে এত ভালো ইয়ে করছে, খুব তৃপ্তি গৌরব বোধ করছি, সবটা সুন্দর। তবে একটা আমার মনের মধ্যে একটা আক্ষেপ রয়েছে, ঠিক যে কথা বলেছে উচ্চারণটা করছি। হঠাৎ আমি শুনি বলছে এক পায়ে দাঁড়িয়ে আছে সুবিমল ভট্টাচার্য। এখন পর্যন্ত তার যত গান লিখেছে সেই গানগুলো কোনো সংকলন গ্রন্থ কোনো প্রকাশিত হলো না। এটা আমার এই আক্ষেপটার কথা বলে যায়। আমি তো অবাক হয়ে গেলাম, আরে সুভাষিস আমার পরিচয় নেই, আমি চিনি না, হাইকোর্টের জাজ আর কি। তারপরে আমি এরপরে মানে বৈঠকি ঘরানার কোন একটা অনুষ্ঠানে বলতে গেছে, উনি তখন এই প্রপোজালটা দিয়েছেন যে ওনার ইচ্ছা অনুসারে আমার বইটা বেরিয়েছে। গানের তৈরি। একটা না তো আপনি দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওতে কাজ করে যাচ্ছেন, মানে আপনার মানে লেখার উপরে গীতিকার হিসেবে ওইখানকার কি অভিজ্ঞতা আছে আপনাদের? আগরতলা দূরদর্শন বা অল ইন্ডিয়া রেডিওর মান বা কাজ করার সীমানাটা? না, ওরা তো দূরদর্শন আমার থেকে দুবার ইন্টারভিউ দিয়েছে। একবার বাড়িতে এসে অনেক বছর 2021 সালে পরে ইন্টারভিউ, এখন প্রায় দেখায়। আর কালকে অনেকদিন পরে কালকে আবার চ্যানেলে কথা বলে দিলাম। এরা তো যথেষ্ট সম্মান করে। তারপরে গানগুলির উপরে লেখা, যে গানগুলির উপরে কেমন কাজ হয় এই যে গীতিকার হিসেবে? আমাকে একটা ফর্ম দিয়েছিল হিন্দুস্তান কোর্টের বইটা ফিল আপ করে দিয়ে দিন, আমি আর দিইনি। মানে গান যে বাজে ইউটিউবে বাজে যে তো রয়্যালটিতে পাওয়া যাবে, আমার ইচ্ছেই করে আমি উদাসীন থাকি আর কি। এটা তো নিজস্ব ইন্ডাস্ট্রির জিনিস, যেমন আপনার লেখা গানগুলি একটা কালকে তো এগুলো বাজালো, ইউটিউবে বাজালো তো দেখলাম। এটা হয় মানে এটাই আপনার কি ভালো লাগে? ভীষণ ভালো লাগে। আর একটা কথা আছে, এটা মানে এই যে স্টেশন ডিরেক্টর আকাশবাণী ছিলেন, উনি যখন বদলি হয়ে গেছেন নরেন্দ্র মিনিস্টার মন্ত্রী হয়েছে, নরেন্দ্র বর্মন যেদিন দিল্লির যে বদলি হলেন, যাওয়ার আগের দিন উনি একটা চিঠি লিখে গেছিলেন আমাকে এক পত্র ছিল। আমি শিবপ্রসাদ রঞ্জনা বড়ুয়া নামি নামি শিল্পী, কাউকে কিছু দিয়ে যায়নি, আমার একটা চিঠি দিয়েছিল। তাতে বলেছিল যে আপনি আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার মুহূর্তে আমার মনে হচ্ছে যে আপনার সহযোগিতা আমার ভীষণ মনে থাকবে। আপনি এরকম সব কি সহযোগিতা করেছি আমি জানি না, কিন্তু উনি সেটা স্বীকার করছেন যে আপনি যদি শর্ট কামিজ থাকে আমার, তাহলে আপনি ক্ষমা করে নেবেন। এই চিঠিটা কিন্তু খুব নিজেকে গর্ববোধ করি, সেটা আমি রেখেও দিয়েছি এখন। তারপরে আমি সঙ্গে সঙ্গে তার উত্তরও দিয়ে দিলাম। এইটা একটা নিশ্চয়ই তার ভালো লেগেছে। তার এই ভালো লাগাটা আমি অপ্রত্যাশিত, ভাবতেই পারিনি এরকম চিঠি। এটাও আপনার জীবনে একটা মানে একটা স্মৃতিতে রয়েছে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমি কিন্তু পুরো একটা আমার নামে একটা পোকার নামকরণ হয়েছিল। আচ্ছা, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1994 সালে বোধহয়। তারা ত্রিপুরাতে এসেছিল একটা টিম, ওরা জুলজির কাজ করতে গিয়ে কিছু পোকা পেয়েছিল। একটা পোকার নাম আমার নামে নামকরণ করেছে, তাদের সব পোকার ডেসক্রিপশন ইত্যাদি আছে। তারপর লাস্টে দেখা যাচ্ছে অ্যাজ রিগার্ড টু পোয়েট অ্যান্ড টিচার সুবিমল ভট্টাচার্যের নামে নামকরণ করলাম, এই কথাটা করেছে। ঠিক প্ল্যাটিনাম সুবিমলই নাম আর কি। এটা পুরোনো দিনে কত রকম কথা আছে, কিন্তু মানে বলে শেষ করা যায় না, আর অনেক কিছু আছে।
এখন সবগুলো মনে রাখাও যায় না। ও যেটা বলছিল হঠাৎ মনে হয়েছে, আমাকে পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার দিয়েছিল এই বাংলা সংস্কৃতি সংসদ, ত্রিপুরা বাংলা সংস্কৃতি সংসদ, আর রোজখালিও ছিল। আমরাও কিন্তু আপনাকে সংবর্ধনা দিয়েছি। হ্যাঁ দিয়েছো, তখন ওরা আমার একটা গানের জন্য দিয়েছিল, সেটা কি সুনামি ধ্বংসলীলা। আচ্ছা, প্রলয় নাচে মাত্র সাগর, এই গানটা আপনার খুব জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, প্রলয় নাচে মাত্র সাগর ভীষণ কোরাল গাছে, বিশ্বভাসে ভয়াল ব্যথায় চোখের জলের সাথে, এই গানটা শিব ওঠার সুর করেছে। এবং ও কলকাতাতে এইটা 21 অনুষ্ঠানে গিয়েছিল পরে সঙ্গে সঙ্গে এটা প্রচারিত হয়ে গেল এবং অমর পালের কানে পৌঁছে গেল। তারপরে অমর পালকে এই গানটা দিয়ে দিল। অমর পালে এই গানটা গেয়েছে, যেহেতু কি ভালো বলেছে আমাকে, শিবুর মতো পারবো না, এত স্বীকার করলো ওই বয়সে। এই গানটার জন্য তখন ওরা আমাকে গিরিশ মঞ্চে আমন্ত্রণ জানিয়েছে। আমার সঙ্গে অন্যরাও ছিল, স্বাগতাল ফিদারদত্ত ছিল, তারপরে সৌরভ গাঙ্গুলির স্ত্রী, কি নাম, ডোনা গাঙ্গুলি, ছবি সব আছে বাড়িতে, এরকম পিকে ব্যানার্জি ক্রিকেটার, ফুটবলার ক্রিকেটার, এরকম কয়েকজন ছিল যাদের জ্ঞানীগুলি কলকাতার নামে। তার মধ্যে আমাকে সে দিয়ে দিয়েছে গিরিশ মঞ্চে। এইটা মনে পড়ছে আর কি হঠাৎ। দাদা সকলকেই বলছে গুণী গালি, আমরা বলি দাদা আমাদের অনেক গুণী। এত গুণী মানুষ যে যাকে দেখলে আমরা তৃপ্ত হই, যাকে দেখলে আপনার মনে ভাবনা আসে, ভালোবাসা আসে। এই যে আমরা জীবনে চলার পথটুকু, এটা আসলে মসৃণ করে নিতে হয়, মসৃণ কারোর জীবনেই থাকে না। আমরা ভাবি যে আমরা খুব কষ্টে আছি, আসলে তা নয়, সকলেই একটা কিছুতে একটা জীবন যুদ্ধ করতে হয়। ঠিক না? শোনো, এই যে কথা একটা কথা বলে দিই, চমকপ্রদ কথা, যে এই যত কিছু করেছি সব ক্ষেত্রেই কিন্তু প্রতিবন্ধকতা ছিল। প্রতিবন্ধকতা মানে আর্থিক প্রতিবন্ধকতার সমস্যা হয়েছে, এটি সব সময় ছিল। আচ্ছা, সত্যজিৎ রায়ের সঙ্গে শেষ কথা বলিনি। সত্যজিৎ রায়ের সঙ্গে বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবসের পরে প্রথম 21 ফেব্রুয়ারি শ্যামল মিত্র, সত্যজিৎ রায় আর অমর মুখোপাধ্যায়, হেমন্ত মুখার্জির ভাই এবং আমি এক মঞ্চে ছিলাম, এক হোটেলের মধ্যে ছিলাম। ব্রেকফাস্ট হচ্ছিল, ব্রেকফাস্ট দিয়েছে একসাথে, সত্যজিৎ রায়ের সাথে বসে ব্রেকফাস্ট করাতে কিছু আমি বোকার মধ্যে জিজ্ঞেস করেছি যে আপনি যে পথে পাঁচালী যে দারিদ্র দেখিয়েছেন অপু দুর্গার জীবনে, আমরা ওর চেয়ে গরিব ছিলাম, এইটা খালি বলেছি। কিন্তু হি টুক ইট আদারওয়াইজ। উনি হঠাৎ রেগে গেলেন, কি বলছেন, আমার পভার্টি ডেভিকশন হয়নি, ডেভিকশন অফ পভার্টি দারিদ্র, সেটা ঠিকমতো ফোটাতে পারেন উনি অর্থ মনে করলেন। তখন আমি বলি, স্যার আমি তা বলিনি আপনাকে, কখনই বলিনি। তারপরে শ্যামল মিত্র আমাকে চোখে ইশারা করলো, ওনার সাথে আর কথা বলে আমি চুপ করে গেলাম, লজ্জা পেলাম। কিন্তু পরবর্তীকালে সত্যি কথা বলছি, আমি খুব খারাপ লেগেছে। বিশ্ববিদ্যালয় থেকে ছেলেমেয়েরা এসছে, বিভিন্ন জনকে বইয়ের গুচ্ছ ম্যাগাজিন দিতে এসছে, ওনার কাছে গেছে, আমরা সব দিয়েছি। আমি তো সবার সাথে নিয়েছি, ছবিও তুলে সব তুলেছি। ওনাকে বলেছে যে আপনি এটা নিন, আমরা একটা ছবি তুলবো। সত্যজিৎ রায় বললেন যে ওটা আবার সেক্রেটারিকে দিয়ে দাও, ছবি তোলার কি আছে। এই হচ্ছে পার্থক্য। হয়তো রাগ হবে মানুষের, স্রষ্টা হিসেবে মহান স্রষ্টা, আমি তার চরণে প্রণাম জানাই। অনেকে স্রষ্টা হয়, সৃষ্টি করতে পারে, যে আমরা বরাবর বলি যে আমরা ভালো শিল্পী হতেই পারি, ভালো গীতিকার হতেই পারি, ভালো মিউজিশিয়ান হতে পারি, ভালো মানুষ সেইটাই দরকার। হ্যাঁ, ভালো মানুষটি আমরা যেটা হওয়া দরকার, সেটাই বোধহয় আমাদের সমাজে খুব প্রয়োজন সকল সময়। আজকে আমি একটা ভালো মানুষের কাছে বসে আছি, আমার খুব ভালো লাগছে যে আপনাকে সকলেই জানি আমরা একটা আবেগ রয়েছে আপনার, এই আবেগ তারা না হচ্ছে সত্যি কথা তো আমি স্পষ্টই বলবো, সত্যি কথা স্পষ্টই বলবো। দাদা, এই যে গোটা জীবনটা আসলে কি ভালো লাগে আমার, আপনার ভালো লাগে না এইসব, কি ভালো লাগে এখন? কি এখন ভালো লাগে না কেন? আমি সত্যি কথা বলছি, আমি যখন বলি যে আমি আর বাঁচতে চাই না, কথা হচ্ছে এরকম বাঁচা। আমার মামাকে দেখেছি, তার 92 বছর বয়স হয়েছে, সে সকালবেলা থেকে উঠে দাঁড়িয়ে থাকে, মানে বসে থাকে, আর রাত্রে পর্যন্ত কারোর সাথে কথা বলে না, টিভি দেখে না, খবরের কাগজ পড়ে না। যে মানুষটা প্রচন্ড ভালো গান করতো, ছিল, এই দেখে আমার ভয় লেগে গেছে। আমার ঠাকুর আমাকে এই দিও না, আমার এই জীবন আমি চাই না, এই জীবন চাই না। অত্যন্ত ভালো আছে না, ভালো আছে, এখানে তোমাদের সামনে আছে আর কি, তারপরে আর কি হবে জানি না। ভালো থাকবেন দাদা, কোনো অসুবিধাই হবে না। আর ত্রিপুরা রাজ্যের একজন ছেলে হিসেবে আপনি ত্রিপুরাকে কেমন দেখতে চান? ত্রিপুরাকে যেমন দেখেছি না,
ঠিক এখন সেরকম দেখতে পারি না। কেন? কারণ মনে হয় এই যে একটা মনে হয় মানুষের মধ্যে মানসিকতার অবক্ষয় দেখা দিয়েছে মনে হয় আমার। এটা কি ত্রিপুরার কথা বলছেন না গোটা বিশ্বের কথা বলছেন যে অবক্ষয়? গোটা বিশ্ব হতে পারে, গোটা বিশ্বের ঠিক কথা, কিন্তু মনে হয় কলকাতাতে একটু ভালো আছে। ত্রিপুরা থেকে যুব সম্প্রদায় যে দেখছি আমার কাছে ভালো মনে হচ্ছে না। আগরতলা শহরে আমি মানুষ হয়েছি তো সারা জীবন থেকে, আমরা যেরকম জীবনটাকে উপভোগ করেছি গ্রাম ত্রিপুরার ক্ষেত্রে নিয়ে সেরকম পাচ্ছি না। প্রাণ পাচ্ছেন না? না না না, প্রাণের স্পর্শ নেই কলকাতাতে, এখনো পুরোপুরি আছে। প্রাণটা হারিয়ে গেছে বলছেন ত্রিপুরাতে। তো সেই জায়গা থেকে আপনি কি বলেন যে এটা উত্তরণ কিভাবে? এটা উত্তরণের পথ তো কিছু বলার নেই, কি বলে কিছু করা যাবে বলে মনে হয় না। কোথায় আমাদের অভাবটা রয়েছে? কোথায় অভাব মানে এই যে নেশা কারবারির যে অবস্থা, নেশা কারবারিরা তাই চালিয়ে যাচ্ছে, ছেলেপিলেরা সমস্ত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, এটা খুব ভীষণ বেদনাদায়ক। সমাজটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কেন এখন তারা নেশায় ডুবে যাচ্ছে আর কি, বার কথা এটাই থেকে ইয়ে নেই। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, চেষ্টা করছেন, চেষ্টা করে সফল হতে পারছেন না। পরিত্রাণটা কোথায় আমরা না করতে পারছেন না। না শুনলে কি হবে? এটা আপনার খুব কষ্ট দেয় মনে হচ্ছে। এটা সত্যি কষ্ট। আপনার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, সেটাই কোনো ভাবতেই পারি না কোনোখানে। মুখ্যমন্ত্রী যে বারবার করে বলেন, খুব ভালো বলেন, কিন্তু কোথায় মানুষ তো শুনে না তার কথা। আপনাকে কিন্তু আমাদের সরকার তথ্য সংস্কৃতি দপ্তর গত বছর বোধহয় আপনাকে সম্মানিত করেছিল। হ্যাঁ, সম্মানটা কি ছিল? এই যে 2022 সালে আমাকে দিয়েছে পুরস্কার, শচীন দেববর্মন পুরস্কার। এটা তো একটা বিরাট প্রাপ্তি। এটা আপনি দিয়েছে ঠিক আছে, ভালো মনে করেছে দিয়েছে ঠিক আছে, তার জন্য নিশ্চয়ই কৃতজ্ঞ, সত্যি কথা। মানে সম্মানগুলি এখন আপনার মনে হয় না যে সম্মানে ভূষিতটা বেশি গুরুত্বপূর্ণ? না, এটা অবশ্যই মনে হয়। আচ্ছা, আমার সরকারি সম্মান পাওয়া একটা নিশ্চয়ই সেটা তো অত্যন্ত মানে আপনার আমি বলবো যে অনেক গ্রহণযোগ্য এটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যে তত একটা সরকার আপনাকে সম্মান দিয়েছে, অনেকজনকে দিয়েছে, তার মধ্যে আপনি একজন। তো দাদা আপনার তো একটি ছেলে। হ্যাঁ, ছেলে কি করে? আমার ছেলের নাম সৈকত ভট্টাচার্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, কলকাতায়। তবে মানে ওর মা মারা গেল যেদিন, সেই দিনই ওর ট্রান্সফার হয়ে গেল। তখন এটা হয়েছে নিউ আলিপুর ব্রাঞ্চের সকাল 8:30টায় গাড়ি থেকে বেরোয়, 10:30টায় বাড়িতে ফেরে। এই যে দুর্ভাগ্য শুরু হয়ে গেছে তখন থেকেই। আশা যেদিন চলে গেল সত্যি তখন আমাদের আরো খারাপ অবস্থা হয়ে গেল। সেই জন্য মনও ভালো লাগে না সবসময়। মানে বৌদির কথা বলছেন যে বৌদি, কারণ ও যেদিন মারা গেছে তার পরের দিনই অর্ডারটা পেয়েছে। একটা তো দেখুন এই খালি জায়গাটাকে কেউ পূরণ করতে পারবে না, সেটা আপনার সঙ্গে ছিল। আপনি বরাবর বলছিলেন আপনাকে সাপোর্ট করে গেছে সবকিছুতে। এই যে সাপোর্ট করে গেছে সেটা তো সকলের ভাগ্যে আসে না। এই যে একজন গীতিকার ছবিটা আপনার ভাগ্য ভালো অনেক দিকে। দাদা আর কি রয়েছে যেটা ভাবলে খুব ভালো লাগে? আর কিছু জীবনে রয়েছে ভালো লাগার কিছু দিন না, এখন কিছু পাচ্ছি না কিছু। এখন একটু গান টান শুনি, এইটাই কোনো সময় ভালো লাগে আর কি। জীবনটা হতাশার মতো মনে হচ্ছে এখন? হতাশা ভুগে যাচ্ছি তো, দেখি সত্যি কথা। কেন দাদা? আপনার তো কলম চলে, এখন আর লিখতে পারি না। আমার একটা স্ট্রোক হয়ে গেছে মাঝখানে 2 বছর আগে, মাইল্ড স্ট্রোক হয়েছে। আমি নিজেই বলেছি যে আমার স্ট্রোক করেছে। বলে ডাক্তার বলে কি করে বুঝলেন? আমি বুঝতে পারছি, কারণ আমার সবসময় মনে হয় কেমন হয়ে গেছি। তারপরে আমি হাতের লেখা চেঞ্জ হয়ে গেছে, হ্যান্ডরাইটিংটা দেখলাম। ডাক্তার নিজে সঙ্গে সঙ্গে আমাকে ইয়ে করলো, ওই আলট্রাসাউন্ড কি বলে ওটাকে, এমআরআই করলো, ব্রেন এমআরআই করলো, ঠিক বলেছেন ডাক্তার। এই 4 দিন হাসপাতালে ভর্তি ছিল, মাইল্ড একটা কোনো হয়নি, প্যারালিসিস হওয়ার মতো কিছু হয়নি। দাদা আর কোনো গল্প আছে যেটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? ভালো গল্প বা মনে রাখতে চান, সেরকম গল্প থাকে না যে আমি মনে করতে চাই না, আমার ভালো লাগেনি একটা সময়? ভালো লাগেনি কথা বললে পর তো সেগুলো বলা ঠিক হবে না। কেন বলবেন না? আজকে জীবনে পরন্ত বেলায় আর কি আছে? নেই তো বললাম, পরন্ত বেলা আর কি, যেমন সত্যজিতের ব্যবহারটা ভালো লাগেনি, ঠিক সেরকম একটা বলছি, একটা এইটার সঙ্গে সাপোর্টে একটা বলছি। সত্যজিৎ ভর্তি ছিলেন ইয়েতে, বেলভিউ হসপিটালে। সেখানে আমার ভ্রাতৃবধূ, আমার মামাতো ভাইয়ের
স্ত্রী, সে তার ডিউটি করছিল। সত্যজিৎ রায় যে সমস্ত উক্তি করতো ওরা ডিউটি করতে চাইতো না, আমাকে বলেছি ডিউটি করতে চাইতো না, নার্স আমাদের আমরা উত্তম কুমারের ডিউটি করেছি, সুচিত্রা সেন ডিউটি করেছি, অসাধারণ ছিল। হ্যাঁ ওরকম চেষ্টা হয়তো চাইলো। আগরতলা শিল্পীদের নিয়ে কি বলবেন? আগরতলা শিল্পীদের এরা মানে অন্তত নিজস্ব কৃতিত্ব, সেটি নিজস্ব সৃষ্টি, এটা তাদের শোষণ করা উচিত। কারণ সবসময় একটা মানে আগরতলা দেখছি সব বম্বের কালচার বেশি চলছে, বাংলা গান, আরে পুরোনো দিনের বাংলা গান, স্বর্ণের দিনের বাংলা গান বেঁচে থাকুক, হাজার হাজার বছর বেঁচে থাকুক, কিন্তু হিন্দি গান নিয়ে তারা করছে ওই অন্যের গান কপি করা, নিজের সৃষ্টির কম, নিজস্ব ইন্ডাস্ট্রি গানগুলি কম হচ্ছে। না না, এটা তাদের করা, আমি মনে করি আমি তাদের বলেও দিই যে গান তার খুব খারাপ কিছু তো না, নিজের সৃষ্টি নিজে ইয়ে করা। দাদা আমরা অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে চলে এসেছি, আপনার কি খেতে ভালো লাগে? এখন তো কিছুই খাই না, মানে একদম যে পৃথিবীর যে কোনো আইটেম একদম খারাপ লাগে। একসময় কি ভালো লাগতো? না এখন টক জাতীয় জিনিস ওইটাই শুধু খাই, কারণ ডালের সাথে টমেটো সস মিশিয়ে খাই, এটা টেস্ট ভালো লাগে। একটু দই খাই, আর ছাড়া কোনো কিছু খাই না। মাছ মাংস নিরামিষ। কদিন আগে মনে হয়েছিল যে আলু ভাজা ভালো লাগবে, তা একদিন খেলাম, আমি খুব পছন্দ করতাম, এখন সেটাও ভালো লাগে না। এখন গল্প করতে ভালো লাগে? হ্যাঁ সেটাই, এটাই একমাত্র, তাই কথা বলতেই ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। আপনি তো সকলকেই খবর নেন, হ্যাঁ যাদেরকে ভালোবাসেন। করি কি, আমি তো মানে আমার এখন কথা বলার লোকের অভাবের জন্য তোমাদের ডিস্টার্ব করি। আগেও করতেন, ডিস্টার্ব করেন, এরকম বলবেন না দাদা। আপনার ফোনটা তো আমাদের সম্মানের, শ্রদ্ধা, হয়তো কখনো কেউ ব্যস্ত থাকে, সেটা আলাদা বিষয়। এই যে আপনার মনে একটা তারা সকলের জন্য, এটা তো একটা প্রেম, আপনার ভালো লাগে। না এটা অবশ্যই প্রেম, সত্যি কথা। শিবপ্রসাদ ধর, তারপরে অমর ঘোষ, তারপর সুব্রত দেবনাথ, এই যেমন তুমি জয়ন্ত ভৌমিক আমার নিয়মিত ফোন করে, এটাতে আমার খুব তৃপ্তি হয়। আর আরো দু একজন করে, কি চক্রবর্তী ভুলে যাচ্ছি নামও মনে থাকে না। তবে জীবন মানেই তো স্বপ্ন, জীবন মানেই কল্পনা। তো আপনার জীবনের আজকে 83 বছর বয়স চলে না? 85 বছর বয়স। তো আপনার কি এখনো কিছু স্বপ্ন স্বপ্ন বাসা বাঁধে আপনার সঙ্গে? না, আর স্বপ্ন দেখেন না, ভাই দেখি না, দেখতে চান না, চাই না, চান না, দেখি না। আপনার মনে কিছু আসে না স্বপ্ন যে আমি সেইটা আমি সেটা ভাবি যে কোনো সময় যেমন আমার উদয় শঙ্করের মা মারা গেল, তো মনে করলাম যে সঙ্গে একটা গান লেখা উচিত, তাকে লিখে দিলাম সঙ্গে সঙ্গে। তাহলে তো স্বপ্ন আছে দাদা, কলম তো আছে আপনার সঙ্গে, কল্পনা তো আছে আপনার সাথে। কেন আপনি এখন উদাস হবেন? আমার কথা হলো ভালো থাকবেন, আমি বলবো যে কলমে ভালো থাকুন দাদা, ভালো থাকুন। আমরা আসলে অত্যন্ত কৃতজ্ঞ, আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন। আমি বলবো যে আমাদের সুবিমলদা যেমন ছিল তেমনই যাতে থাকে জীবনের শেষ দিন অবধি, সেটা যাতে দেখুন সকলের জীবনে প্রতিবেগ নেবে, আমারও নেবে। হ্যাঁ, আমরা জীবন যে আপনাকে কি বলবো, আপনার অনেক ছোট, তো জীবন প্রদীপটা তো আলোকিত করেই আমাদের থাকতে হবে। এই যে আপনি হাসি দিলেন, সেটাই আমাদের অনেক পাওয়া। তাই আমি বলবো আপনি সকল সময় হাসবেন, আনন্দ নিয়ে থাকবেন। আমাদের স্টুডিওতে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো, অনেক কৃতজ্ঞতাও রইলো। জীবনের গল্পকথা এই অনুষ্ঠানটি আমরা ঠিক এই সময় আপনাদের সঙ্গে আমি থাকি এবং আমার সাথে থাকে বিশেষ কোনো গল্পের কথা, বিশেষ কোনো লোক। আজকে ছিল আমাদের সাথে ত্রিপুরা রাজ্যের একজন গুণী গীতিকার, গুণী মানুষ সুবিমল ভট্টাচার্য। এতক্ষণ ওনার গল্প শুনলাম, ওনার জীবনে নিশ্চয়ই ভালো লেগেছে এবং আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে মানুষ বেঁচে থাকতে হয়, বাঁচার জন্য লড়াই করতে হয়, সেটাই কিন্তু জীবনের মূল কথা। জীবনকে দেখতে হয় যে জীবনটা আমরা কিভাবে দেখবো, স্বপ্ন নিতে হয়, সেই লক্ষ্যে পৌঁছতে হয়, পৌঁছার জন্য আমাদের চেষ্টা করতে হয়। সেই চেষ্টাই হয়ে যায় জীবনের একটা সমীকরণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে হাসবেন, পাশের মানুষটাকে হাসতে সাহায্য করবেন। নমস্কার।